শহীদ ধনঞ্জয় ত্রিপুরা ৫১তম শহীদদান দিবস উপলক্ষে এক আলোচনা সভা করা হয় স্টুডেন্ট হেলথ হোমে। উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, প্রাক্তন এডিসির সিএম ও রাধাচরণ দেববর্মা, প্রাক্তন এমএলএ প্রণব দেববর্মা সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট আরি ধর্মনগর। ত্রিপুরায় সেই আইন চালু হয়, দশরথ অতীত হয়ে যায়। গণশিক্ষা সমিতির আন্দোলন চলতে থাকে। তারা প্রায় ৪০০ স্কুল স্থাপন করেছে। সরকার থেকে কোনো পয়সা দেন, একজন শিক্ষকের বেতন দেন। গ্রামে ঘুরে ঘুরে জনশিক্ষা সমিতি তাদের পরিবারের মধ্যে যে ছেলেরা মেয়েরা 7, 8, 9, 10 পর্যন্ত পড়াশোনা করতে পেরেছে তাদেরকে বাছাই করে নিয়ে স্কুলগুলো চালাবার চেষ্টা করেছে। স্কুল তৈরি করেছে গ্রামের মানুষ, জঙ্গলে গেছেন, ছট কেটেছে, বাস কেটেছে, নিজেরা মাথার কাপ পায়ে ফেলেছেন, রক্ত জল করেছে, নিজেরা স্কুল তৈরি করেছে। তাদের ছেলে মেয়েরা একটু লেখাপড়া যারা জানেন তারাই সেখানে বিনা বেতনে এই গ্রামের ছেলেদের মেয়েদের তারা শিক্ষিত করার চেষ্টা করে। এরকম পরিস্থিতিতে রাজন্য শাসনে একজন আর্মির রিটায়ার্ড অফিসার, তিনি ত্রিপুরায় রাজাই থেকে এনেছিলেন, তিনি শিক্ষা দপ্তরের দায়িত্ব ছিলেন। তাদের সঙ্গে যখন জনশিক্ষা সমিতির নেতৃত্ব কথা বলেন, সরকার তো কিছু করছে না, আমরা করছি, এই স্কুলগুলোকে তো আমরা বাঁচিয়ে রাখতে চাই, আমাদের ছেলে মেয়েদের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দিতে চাই, কেন রাজন্য শাসন সেখানে কার্যকরী ভূমিকা নেবে না? তুমি লেখাপড়া যারা মানুষ, তো ভূমিকা নাও। সে উদ্যোগ নিয়ে প্রায় 3 থেকে 350 স্কুলকে সেখানে সরকারি অনুদান দিয়ে এগুলিকে বাঁচিয়ে রাখবার চেষ্টা করে। সম্ভবত এই নিয়ে রাজার সাথে এই ভদ্রলোকের দ্বন্দ্ব হয়। তিনি এখানে কাজ করবার জন্য এসেছিলেন। তিনি যখন বুঝতে পারলেন এই সরকার, এই রাজন্য শাসন তারা শিক্ষার প্রসার চায় না, কাজে এখানে কোনো কাজ করা যাবে না, তাই একটা সময়ে তিনি এই দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে শুধু ত্রিপুরা ছেড়ে না, ভারত ছেড়ে তিনি তার নিজের দেশে ফিরে যান। আমি এটা উল্লেখ করলাম, শুরু হয়েছে এই দিন। তার পরবর্তী সময়ে রাজা 1947 সালের মে মাসে প্রয়াত, সেই সময়ে শুরু হয় ত্রিপুরা ভারতবর্ষের সঙ্গে থাকবে না, পাকিস্তানের সঙ্গে থাকবে। চক্রান্ত শুরু করে রাজ পরিবারের লোকরা, এদের নাম ধাম ইতিহাসের কথা এখন লিখিত আছে, পত্রপত্রিকা উঠেছে। এরকম একটা জায়গায় এই যে প্রচেষ্টা, এটাকে প্রতিহত করবার জন্য ত্রিপুরার গণতান্ত্রিক শক্তি, ট্রাইবেল নন ট্রাইবেল, তাদেরকে ঐক্যবদ্ধ করে সেখানে মানুষ সোচ্চার হন যে না, ত্রিপুরা পাকিস্তানের সঙ্গে যাবে না, আমরা ভারতের সঙ্গেই থাকবো। এবং শেষ পর্যন্ত এই যে প্রচেষ্টার চক্রান্ত, সেটা প্রতিহত করে এই ত্রিপুরা ভারতবর্ষের সঙ্গেই থাকে। জনশিক্ষা সমিতির নামে কাজ করতে যা খুব কঠিন হয়ে পড়ে, কারণ তারা বুঝতে পেরেছে এর পেছনে কমিউনিস্টরা আছে, শুধু বীরেন্দ্র দত্ত একজনা, এবং এরা অনেক দূরে এই আন্দোলনকে নিয়ে যাবে। কাজে এদের নেতা কর্মী সংগঠকদের পূর্ণতি স্বাভাবিকভাবে কাজ করতে যাওয়া যাবে না। এই পরিস্থিতিতে তৎকালীন জনশিক্ষা সমিতির নেতৃত্ব দশরথ দেব সহ বীরেন্দ্র দত্তদের উপস্থিতিতে অঘুর দেববর্মা, সিপিআই যিনি নেতা ছিলেন তখন, একটাই পার্টি, কমিউনিস্ট পার্টি, তারা 4-5 জন মিলে 2 দিন যাবত আলোচনা করে সিদ্ধান্ত করেন শুধু জনশিক্ষা সমিতির মাধ্যমে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার মধ্যে আমাদের প্রচেষ্টাকে যদি সীমাবদ্ধ রাখি তাহলে চলবে না। কাজ, খাদ্য, বাড়ি, ঘর, রাস্তা ঘাট, জল, সেচ, সমস্ত মিলিয়ে এটা পূর্ণাঙ্গ সচ্ছল জীবনযাত্রা নির্বাহ করতে গেলে পর এটা বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলন আমাদের সংগঠিত করতে হবে। এবং গণতন্ত্র চাই, স্বাধীন মতামত ব্যক্ত করার অধিকার চাই। তাহলে কি করতে হবে? জনশিক্ষা সমিতির নামে তো কাজ করতে গেলে আমরা আক্রান্ত হচ্ছি, নতুন সংগঠন তৈরি করতে হবে। তখনই তৈরি হলো মুক্তি পরিষদ, এবং গোপনীয়তা রক্ষা করে এই মুক্তি পরিষদ কাজ শুরু করে, তার ইসলাম তৈরি করে, তার লক্ষ্য উদ্দেশ্য ঘোষণা করে, দৃষ্টিভঙ্গি সেখানে ব্যাখ্যা করার চেষ্টা করে, এবং সেই জায়গায় প্রথম সভাপতি দশরথ দেব, সাধারণ সম্পাদক অঘুর দেববর্মা, আত্মগোপনে থেকেই তারা কাজ করছিলেন। মূল কেন্দ্রটা তখন ছিল খোয়াই, একদিকে সদর আর একদিকে কমলপুর। আর তখন চলিলাম বিশ্রামগঞ্জ, এই যে এলাকা
এই এলাকার মধ্যে মূলত দায়িত্ব পালন করছিলেন অগ্রদেব তিনি সাধারণ সম্পাদক। এই পরিস্থিতিতে তাদের উপর যখন আক্রমণ নষ্ট মিলিটারি দমন করার চেষ্টা করলো, তাকে মোকাবেলা করার জন্য হাতে অস্ত্র নিতে বাধ্য মুক্তি পরিষদ। একে প্রতিহত করতে হবে। আরেকদিকে আমাদের অর্থনৈতিক, সামাজিক, গণতান্ত্রিক যে অধিকার তা প্রতিষ্ঠার জন্য লড়াই করতে হবে। গাছ খাদ্যের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। একটা সচ্ছল মানুষের জীবনযাত্রা গড়ে তুলবার জন্য আমরা প্রয়াস করি। তার একটা বিকল্প কর্মসূচি নিয়ে নির্ধারিত এলাকায় মুক্তি পরিষদের নেতৃত্বে কাজ তারা শুরু করার চেষ্টা করে।